মাধ্যমিক পরীক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই অবগত আছো তোমাদের পরীক্ষা 2025 সনের ফেব্রুয়ারির প্রথমেই তোমাদের শুরু হবে। তোমরা অনেকেই হয়তো এখন গণিত বিষয় নিয়ে অনেক ভালো প্রিপারেশন আছে, আবার কেউ বা দেখা গেছে প্রিপারেশন একটু খারাপ, কাজেই ভাবে বিভিন্ন রকম চিন্তা ভাবনায় মগ্ন আছো। কিন্তু তোমরা যদি সিস্টেমেটিক পড়ো এখনও তোমরা ভালো রেজাল্ট করতে পারবে আমার বিশ্বাস। যাই হোক, আমি এই ভিডিওতে তোমাদের 5 নম্বর বা 5 মার্ক 100% কমন পড়বেই সেরকম একটা ধারণা তোমাদের দিব। মাধ্যমিক গণিত 2017 থেকে 2024 পর্যন্ত মাধ্যমিক পরীক্ষায় আসা সকল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এবং তোমাদের এই যে গণিত বইটি তার সিলেবাস শুরু হয়েছে 2017 থেকেই, কাজেই 2017 অর্থাৎ সিলেবাস শুরু হওয়ার পর থেকে যত রকমের প্রশ্ন আছে 5 দাগ নম্বরে, হ্যাঁ, একটা গণিত প্রশ্নের 5 দাগ নম্বরে যত রকমের প্রশ্ন আছে সমস্ত প্রশ্নই আমি তোমাদের ধারণা দেব। এবং সেই প্রশ্নের আলোকে তোমরা ভালোভাবে বুঝতে পারলে নিয়মগুলি, তাহলে আশা করি 2025 সনের যে প্রশ্নটি তোমাদের আসবে সেটা অবশ্যই তোমরা 100% ওখানে করে আসতে পারবে। হ্যাঁ, তাহলে আজকের সমাধান হবে গণিত 5 দাগ নম্বর, 5 অর্থাৎ 5 নম্বর কনফার্ম। আর এমনিতে 2024 থেকে 2017 সালে মোট 5 মার্কের প্রশ্ন 15টি আসছে। 15টি কীরকম, 7 বছরে 7 দুগুণ 14, কিন্তু 2022 সালে করোনাকালীন সময়ে সিলেবাস একটু পরিবর্তন হয়, এই অধ্যায় থেকে 10 নম্বরের প্রশ্ন করেছে। হ্যাঁ, কিন্তু নর্মালি এই অধ্যায়ে 5 নম্বরের প্রশ্ন থাকে। হ্যাঁ, আর এটা করতে পারলে নিজেরাই গণিত সাধারণ নিজেরা তৈরি করে 5 মার্ক 100% নিশ্চিত করতে পারবে। যাই হোক, আর দেরি নয়, আলোচনা শুরুতেই তোমাদের বলবো, এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো। যাই হোক, এখানে দেখো 2024 সনের যে প্রশ্নটি 1, 2, 3, 4 নম্বর তোমাদের, প্রতি ক্ষেত্রে আমি বলি যে এই কিছু ইনস্ট্রাকশন আছে সেগুলো ভালো করে ফলো করবে। 4 নম্বরে যে প্রশ্ন আছে সেই প্রথম দিকেই সেগুলি লিখতে হবে 1 থেকে 4 পর্যন্ত। প্রয়োজনবোধে গণনা বা চিত্র অঙ্কন উত্তরপত্রের ডান দিকে মার্জিন টেনে ব্যবহার করতে পারবে, কিন্তু কোনো প্রকার গণক যন্ত্র ব্যবহার করা যাবে না। এবং তোমাদের পাইয়ের মান একটা নির্দিষ্ট 22/7 এটা ধরে নিতে পারবে। হ্যাঁ, গ্রাফ পেপার প্রশ্নপত্রের সাথেই দেওয়া হবে। আর পাটিগণিতের অঙ্ক তুমি যদি কোনো কারণে বীজগণিতের পদ্ধতিতে করতে পারো তাহলেও কোনো সমস্যা নাই। এই হচ্ছে তোমাদের ইনস্ট্রাকশন। এবারে সরাসরি চলে যায় 2024 সনের প্রশ্নটি 5 দাগ নম্বর। এই যে দেখো 5 দাগ নম্বর, এই 5 দাগ নম্বরের প্রশ্নটি 2024 সনে। গোবিন্দবাবু কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 5 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। প্রতি বছর সুদ বাবদ 33,600 টাকা পান। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 6% এবং 7.2%। তিনি কোথায় কত টাকা রেখেছিলেন তা নির্ণয় করো। এই হচ্ছে তোমার প্রথম প্রশ্ন। আমরা প্রথম প্রশ্ন যদি দেখি একটু বড় করে, তাহলে এরকমই তিনি। এরপরে যদি প্রশ্নটা একটু দেখি, ধরি গোবিন্দপুর গ্রামে ব্যাংকে গোবিন্দবাবু ব্যাংকে জমা রেখেছিল X টাকা ব্যাংকে। হ্যাঁ, তাহলে টোটাল ছিল তার কিন্তু 5 লক্ষ টাকা। তাহলে পোস্ট অফিসে জমা রেখেছে 5 লক্ষ থেকে X বাদ যাবে। ব্যাংকের ক্ষেত্রে আসল ধরি পি, প্রিন্সিপাল পি, এই কারণে পি দ্বারা ধরছি, বা আসল মূলধন X টাকা, সুদের হার আর সমান 6% এবং সময় টি সমান 1 বছর। হ্যাঁ, তাহলে প্রাপ্ত সুদ হবে কি, আমরা জানি সুদের যে সূত্র PTR ডিভাইডেড 100। এখানে পি হচ্ছে X, টি হচ্ছে 1, আর আর হচ্ছে 6 ডিভাইডেড 100। হ্যাঁ, 6 ডিভাইডেড 100। পোস্ট অফিসের ক্ষেত্রে আসল আমার 5 লক্ষ বিয়োগ X টাকা 17 অযুত লক্ষ। হ্যাঁ, ঠিক আছে। সময় 1 বছর এবং সুদের হার 7.2%। সেখানেও প্রাপ্ত সুদ হবে পি গুণন টি গুণন আর ডিভাইডেড 100 টাকা। আর তার মানটা যদি আমি বসাই তাহলে পি এর মান, হ্যাঁ, 50 লাখ মাইনাস এক্স গুণ 1 7.2 ডিভাইডেড 100, অর্থাৎ এটা পেলাম। শর্তানুসারে এই দুটোর যোগ করলে তার মোট সুদের পরিমাণ পাওয়া যাবে। তাই মোট সুদ এখান থেকে 100 লসাগু 6s প্লাস এখানে 7.2 ইন্টু 5 লাখ গুণ করলে এখানে আসে 3,60,000 টাকা। ঠিক আছে, বিয়োগ 7.2x ডিভাইডেড 100। এখান থেকে আর গুণন করে ক্যালকুলেশন, নর্মালি ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে তোমার 3,60,000 বিয়োগ 1.2x সমান 3,36,000। তাহলে এখান থেকে এক পাশে যদি সংখ্যার এক পাশে এক্স রিলেটেড সংখ্যা নেই, তাহলে দেখা যাচ্ছে এক্সের মান আসে কত, হ্যাঁ, 1.2 দ্বারা, অর্থাৎ 17, 17, 2
লক্ষ টাকা এক্সের মান। গোবিন্দবাবু ব্যাংকে জমা রেখেছিলেন 2 লক্ষ টাকা, তো ব্যাংকে যদি আমি 2 লক্ষ টাকা পাই তাহলে পোস্ট অফিসে জমা রাখবে 5 লক্ষ থেকে 2 লক্ষ বাদ, অর্থাৎ 3 লক্ষ টাকা। তাহলে বুঝতে পেরেছো উত্তর 2 লক্ষ এবং 3 লক্ষ টাকা। হ্যাঁ, এরপর আমরা চলে যাচ্ছি 2 নম্বরের প্রশ্ন। আমন, হ্যাঁ, 25,000 টাকা 3 বছরের জন্য এমনভাবে ধার করলেন যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছরে বার্ষিক হ্যাঁ চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 4%, 5%, 6% এবং 3 বছর শেষে আমন সুদে আসলে কত টাকা জমা দেবে। 3 বছরের সুদ আসল এখানে 25,000 গুণ 1+r/100 ইন্টু 1+r/100 ইন্টু 1+r/, কীভাবে? চক্রবৃদ্ধি সুদের হারে, অর্থাৎ প্রথম বছর আর 4%, পরের বছর 5%, তারপরের বছর 6%, এভাবে। তাহলে আমি যদি এখানে নর্মালি ক্যালকুলেশন করি 25,000 গুণ 104 ডিভাইডেড 100, 105 ডিভাইডেড 100, 106 ডিভাইডেড 100, এখান থেকে ক্যালকুলেশন করলে 28,938 টাকা। তাই 3 বছর শেষে আমন সুদে আসলে 28,938 টাকা জমা দিবে। এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন, একইভাবে সেটা কোন বোর্ডের? মাধ্যমিক পরীক্ষা 2023 সালের যে প্রশ্ন দুটো এসেছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীদের সংখ্যা 6.1% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 22,500 জন ধূমপায়ী থাকলে 2 বছর পূর্বে ওই শহরের কতজন ধূমপায়ী ছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি দেখি, ধরি 2 বছর পূর্বে ওই শহরের ধূমপায়ী ছিল হচ্ছে x জন, তাহলে প্রতি বছর ধূমপায়ীদের সংখ্যা হ্রাসের হার 6/1/4 অর্থাৎ 424 আর 25/4। বর্তমানে ধূমপায়ীর সংখ্যা 22,500। তাহলে আমার শর্তানুসারে এক্স ইন্টু 1 - 25 / 4 ইন্টু এত টাকা ইকুয়াল 22,500। এখানে কেন একটা মাইনাস? আসলে মাইনাস 2 বছর আগে, যদি 2 বছর পরে হয়তো প্লাস হতো, ঠিক আছে। তাহলে এভাবে ক্যালকুলেশন করো 1 - 1/16, এটা কাটাকাটি করলে 22,500, তাহলে 15/16 হলো স্কোয়ার ইকুয়াল 22,500। এখান থেকে 15 বর্গ করলে 225, 16 বর্গ 256। এখানে এক পাশে ক্যালকুলেশন করে 256 উপরে 225 নিচে 25,600, অর্থাৎ 25,600। তাহলে 25,600 জন ছিল হলো 2 বছর পূর্বে। ওই 2 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ীর সংখ্যা ছিল 25,600। আমরা যেমন 2 বছর পরে যদি হতো এখানে যোগ করতাম, অর্থাৎ এর সাথে আর এটা বিয়োগ হচ্ছে। এরপরে আমরা চলে যাচ্ছি 5-এর 2 নম্বর। একটি যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধনের অনুপাত 6:4:3। তাহলে 4 মাস পরে প্রথম বন্ধু তার মূলধনের অর্ধেক তুলে নেন এবং তার 4 মাস পরে মোট লাভের 61,050 টাকা। তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে? 3 বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে 6:4:3। মনে করি প্রথম বন্ধু 6x টাকা, দ্বিতীয় বন্ধু 4x টাকা এবং তৃতীয় বন্ধু 5x টাকা। অনুপাত অনুসারে আমরা x ধরেছি। ব্যবসায় যোগদান করেন তো x = 0, এখানে আনুপাতিক ধ্রুবক, অর্থাৎ এক্সট্রা আনুপাতিক ধ্রুবক, কিন্তু এখানে এটা আবার 0। 4 মাস পরে প্রথম বন্ধু তার মূলধনে অর্ধেক তুলে নেন। তাহলে 4 মাস পরে যদি প্রথম বন্ধু অর্ধেক তুলে নেয়, প্রথম বন্ধু মোট বিনিয়োগ করছেন, তাহলে 6s × 4 যোগ 6s - 6s × হাফ, অর্ধেক তুলে নিয়েছে গুণ 8, তারপরে এটার সাথে 8 গুণন, ঠিক আছে। তারপরে এখানে 24x যোগ 24 48, অর্থাৎ প্রথম বন্ধু টোটালি 48x টাকা। দ্বিতীয় বন্ধু মোট বিনিয়োগ করেন 4x × 12 অর্থাৎ 48x, এবং তৃতীয় বন্ধু মোট বিনিয়োগ করেন 3x × 12 অর্থাৎ 36x টাকা। তাই 3 বন্ধুর মূলধনের অনুপাত 48x, 48x এবং 36। তাহলে 4:4:3, কারণ আমরা 48কে যদি 12 দিয়ে ভাগ করি 12x দ্বারা। বছরের শেষে মোট লভ্যাংশ 61,050 টাকা। তার প্রথম বছর লভ্যাংশ হবে, যেহেতু আমাদের অনুপাত 4:4:3, তো 4/4 + 4 + 4 জানি অনুপাতগুলির যোগফল নিচে রাখতে হয় এবং প্রথম বন্ধুর ক্ষেত্রে প্রথম অনুপাতটা উপরে রাখতে হয় গুণ এটা। এখান থেকে ক্যালকুলেশন করলে 4 4 8 8 3 11, 11 নিচে উপরে 4, তারপরে এখান থেকে ক্যালকুলেশন করে 22,200 টাকা। দ্বিতীয় বন্ধু নিচে 11 উপরে 4, এটাও 22,200 টাকা। তৃতীয় বন্ধু উপরে 3 নিচে 11, এটাও ক্যালকুলেশন করলে দেখা যায় 16,650 টাকা। এই হচ্ছে 3 বন্ধুর। এরপরে আমরা চলে যাচ্ছি কত? মাধ্যমিক পরীক্ষা 2022-22-এর। দেখো তোমরা 3টি প্রশ্ন আসছে। তোমাদের আগেই বলেছি যে 2022-এ করোনাকালীন সময়ে তোমাদের সিলেবাসের কিছু পরিবর্তন হয়েছে এবং এই 5 নম্বরের প্রশ্নে 3টির মধ্যে যে কোনো দুটো, অর্থাৎ 10 মার্কের প্রশ্ন এসেছে। তাহলে প্রথম প্রশ্ন, কোনো মূলধনে একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে
7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তাই আসল প্লাস 7 বছরের সুদ 7,100 টাকা, আসল প্লাস 4 বছরের সুদ 6,200 টাকা। তাহলে 1 নং আর 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, দেখা গেছে 7 থেকে 4 বাদ গেলে 3 বছর হয় এবং 7,100 থেকে 6,200 বাদ গেলে 900 টাকা হয়। এখন 3 বছরের সুদ হচ্ছে 900 টাকা, তাহলে 1 বছরের সুদ 900 ডিভাইডেড 3 অর্থাৎ 300 টাকা। তাই 4 বছরের সুদ 300 গুণ 4 1200 টাকা। তাহলে 4 বছরের সুদ ও আসল হচ্ছে 6,200 টাকা, আর আসল হচ্ছে তাহলে কি কত হবে, 6,200 বিয়োগ 1200, তাহলে 5,000 টাকা। তাহলে আসল আমরা 5,000 টাকা পেয়ে গেলাম। সময় 4 বছর, সুদ আই সমান 1200 টাকা। তাহলে বার্ষিক সরল সুদের শতকরা হার 8 টাকা ধরলাম। তাহলে পি টি আর ডিভাইডেড 100, এটা পি, এটা টি, এটা আর ডিভাইডেড 100। এখান থেকে 8টা শুধু দেওয়া নেই, ক্যালকুলেশন করবো, 0 0 কেটে দিলে এরপরে নর্মালি আর ইকুয়াল 1200 ডিভাইডেড 200 অর্থাৎ 6 টাকা। তোমরা নিজেরা ক্যালকুলেশনটা অবশ্যই পারবে। তাহলে মূলধন 5,000 টাকা এবং বার্ষিক শতকরা সরল সুদের হার 6%। এরপর আমরা চলে যাচ্ছি 2 নম্বরে। 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা এবং 12,000 টাকা সংগ্রহ করে ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়ে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে। 3 বন্ধুর মূলধনের অনুপাত 8,000, 10,000 এবং 12,000। তাহলে এটাকে একটু ছোটো করে দিলে 4:5:6। বছর শেষে তাদের ব্যবসা থেকে লাভ হয় 13,400, সেখান থেকে ব্যাংকের কিস্তি পরিশোধ করে 5,000। তাহলে বাকি থাকে 13,400 থেকে 5,000 বাদ 8,400। তারপরে দেখা গেছে এই 8,400 টাকা তাদের মধ্যে মূলধন অনুপাতে ভাগ হয়। তাহলে প্রথম বন্ধু পাবে কত, টোটাল অনুপাত নিচে যোগ করতে হয়, আর উপরে শুধু যে প্রথম বন্ধুর যে অনুপাতের অংশ সেটা অর্থাৎ 4 ডিভাইডেড, এটা যোগ করে 4 5 9 9 আর 6 15 অর্থাৎ 15, উপরে 4 আর 84, কাটাকাটি করলে দেখা গেছে 2240 টাকা আসবে। এবং এখানেও নিচে 15 আর উপরে 5, কারণ এটা দ্বিতীয় বন্ধুর অনুপাত হচ্ছে 5, এই যে 5। তাহলে এখানে কত আসবে, এখানে 2800 টাকা আসবে। এবং তৃতীয় বন্ধু হচ্ছে 6 ডিভাইডেড 15, অর্থাৎ এই তিনটা যোগ করলে যে 15 আসে, অর্থাৎ 15কে এটা দ্বারা ভাগ করলে এবং তারপরে 6 দ্বারা গুণ করলে 3360 টাকা। তো লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পায় কত পায়, 2240 টাকা। দ্বিতীয় বন্ধু পায় 2800 টাকা এবং তৃতীয় বন্ধু পাবে হচ্ছে 3360 টাকা। এই হচ্ছে এবার 3 নম্বর। 20,000 টাকা বার্ষিক 5% সুদের হারে 2 বছর চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত। এক্ষেত্রে আসল হচ্ছে 20,000 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%, সময় 2 বছর। তাহলে 20,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি। তাই এখান থেকে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে পি হচ্ছে 2000, 1 প্লাস 5/100 ইকুয়াল 20,000। তাহলে এটা যদি নর্মাল ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে এখান থেকে একবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র ধরে করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে 2 যোগ এখানে কত 5/100 ইন্টু 5/100, তাহলে এখান থেকে 205 ডিভাইডেড 100 গুণ 5/100। এখান থেকে কাটাকাটি করলে 0 0 সব কাটাকাটি করে দেবো, তুমি নর্মালি ক্যালকুলেশন করতে পারবে। দেখা গেছে আমার আসে হলো 2,050 টাকা। আবার 20,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 2 বছরের সরল সুদ 20,000 গুণ 2 গুণ 5 ডিভাইডেড 100 টাকা। তাহলে এখানে পিটিআর ডিভাইডেড 100 যে সূত্রটা, অর্থাৎ 2,000 টাকা। তাহলে 20,000 টাকা বার্ষিক 5% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য, একটা হচ্ছে 20,050, একটা হচ্ছে 2,050, একটা 2,000, তাহলে 50 টাকা পার্থক্য, উত্তর 50 টাকা। এরপরে আমরা চলে যাচ্ছি মাধ্যমিক পরীক্ষা 2020 প্রশ্নে। 2020 তোমার কাকার কারখানায় একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস প্রাপ্ত হয়। মেশিনটি বর্তমান মূল্য 6,000 টাকা হলে 3 বছর পর ওই মেশিনের মূল্য কত, এটা বলা হচ্ছে। তো মেশিনের বর্তমান মূল্য হচ্ছে কত, 6,000 টাকা। মেশিনের মূল্যের হ্রাস হার হচ্ছে 10%, সময় 3 বছর। তাহলে ধরা যাক মেশিনটি 3 বছর পরে মূল্য হবে এ টাকা। তাহলে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100 ইন্টু 3, এটা হচ্ছে এ। তাহলে টু দি পাওয়ার 3 কেন, 3 বছরে চক্রবৃদ্ধি সুদের 1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এনটা হচ্ছে এখানে 3। তাহলে এখানে মানটা বসিলাম 6,000 গুণ 1 মাইনাস 10/100 টু দি পাওয়ার 3। এখান থেকে যদি নর্মাল ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে এখানে 9/10 টু দি পাওয়ার 3। তাহলে এ সমান হবে 9/10 টু দি পাওয়ার 3 হলে এই 3টা শূন্য এক এক করে 10 গুণ 10 গুণ 10, 3টা শূন্যের সাথে এই শূন্য চলে যায়। তাহলে থাকে এই 3টা শূন্য, এই 3টা শূন্যের সাথে এই 3টা শূন্য কাটা যাবে, বাকি থেকে 6 গুণ 9 গুণ 9 গুণ 9, অর্থাৎ 4,374। মেশিনের মূল্য 3 বছর পর হবে 4,374 টাকা।
এই হচ্ছে। তারপরে তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা এবং 1,50,000 টাকা এবং 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার, বাকি দুইজন কন্ডাক্টর কাজ করেন। তা ঠিক করেন যে মোট আয়ের 2/5 তারা কাজের জন্য 3:2 অর্থাৎ অনুপাতে ভাগ করবেন আর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। তিন বন্ধুর মূলধনের পরিমাণে অনুপাত এই যে 1,20,000, 1,50,000, 1,10,000, তাদের মাসিক আয় 29,260 টাকা। এই লাভের 2/5 তার নিজেদের মধ্যে 2:3:2 অনুপাতে ভাগ করে বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করবেন। লাভের 2/এত অংশ হচ্ছে, যদি আমি কাটাকাটি করি এখান থেকে 11,704 টাকা। এখন এই টাকা থেকে ড্রাইভার পাবে 3 টোটাল যে অনুপাত 3+2+2 অর্থাৎ 3/7 গুণ 11,704 টাকা, 5,016 টাকা। প্রথম কন্ডাক্টর পাবে 2/3+2+2 গুণ 11,704 টাকা, অর্থাৎ এখান থেকে ক্যালকুলেট 3,344 টাকা। এবং তৃতীয় কন্ডাক্টর পাবে 2/3+2 অর্থাৎ 2/7 ইন্টু 11,704 টাকা, কাটাকাটি করলে 33,044 টাকা। লাভের বাকি অংশ 29,260 থেকে 11,704 বাকি গেলে 17,556 টাকা। তাহলে তবে কি কত টাকা পাবে হিসাব করি। এই টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করেন। ড্রাইভার পাবে 12/12+15+11, এখান থেকে 5,544 টাকা। প্রথম কন্ডাক্টর পাবে 15 অনুপাতগুলির যোগফল ক্যালকুলেশন করলে 6,930 টাকা। এবং দ্বিতীয় কন্ডাক্টর পাবে উপরে 11 নিচে 3টা অনুপাতের যোগফল করলে 5,082 টাকা। তাই ড্রাইভার মোট পাবে এই দুটো যোগ হবে, আবার প্রথম কন্ডাক্টর মোট পাবে এই দুটো যোগ হবে 10,274 টাকা। দ্বিতীয় কন্ডাক্টর মোট পাবে এই দুটো যোগ হবে 8,426 টাকা। অর্থাৎ অঙ্কগুলি যদিও একটু বড় কিন্তু সিস্টেম সহজ আছে। এরপরে 2019 যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি এবং চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে আমরা যদি দেখি আসল হচ্ছে 8,000 টাকা, তাই সুদের হার হচ্ছে 10%। 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হলে তাহলে সময় 1.5 বছর অর্থাৎ 3/2 বছর, সুদের পর্ব হচ্ছে 2, তাই তো। তাহলে 1.5 বছরে সমূল চক্রবৃদ্ধি P×1 প্লাস R/100 টু দি পাওয়ার 2n। 2n কেন? ওই যে বছরে 2টা, এই কারণে 2n টাকা। তাহলে এখানে মানগুলি বসিয়ে দিলাম। 1 + 5/100, এখানে কাটাকাটি করলে 5×20 100, 1/20 হয়, টু দি পাওয়ার 3 টাকা। তাহলে এটা যদি কিউব আছে যেহেতু 3বার গুণ করতে হবে, 20-র সাথে 21/20, 21/20, 21/20, তাহলে 9,261 টাকা। এখন সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 9,261 টাকা। এখন চক্রবৃদ্ধির সুদ ও সমূল চক্রবৃদ্ধি এটা কীভাবে পাবো? সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বাদ গেলে 9,261 থেকে 8,000 বাদ গেলে 1,261 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 2 নম্বরের প্রশ্ন। দুই বন্ধু যথাক্রমে 40,000 এবং 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম দুই বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশ কত? দুই বন্ধুর মূলধনের অনুপাত, একটা হচ্ছে 40,000, 50,000, তো ছোটো করলে কত হবে? 4:5। মোট লাভ X টাকা। এখন তাদের মধ্যে চুক্তি অনুযায়ী লাভের 50% তাদের মধ্যে সমান ভাগে ভাগ হয়, বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ হয়। তাহলে লাভের 50% সমান X গুণ 50/100 টাকা অর্থাৎ হাফ টাকা, এবং X/2 টাকা আর কি। এই X/2 টাকা তাদের মধ্যে সমান ভাগে ভাগ হয়, তাহলে হাফ ইন্টু X/2 অর্থাৎ X/4 টাকা, এবং লাভের বাকি অংশ X - X/2, X/2 টাকা। এত টাকা তাদের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ হবে। তাই প্রথম বন্ধু পাবে 4/4 + 5 ইন্টু X/2 অর্থাৎ 4X/18 টাকা, এবং দ্বিতীয় বন্ধু পাবে 5/4 + 5 ইন্টু X/2 অর্থাৎ 5X/18 টাকা। তো প্রথম বন্ধুর মোট লাভ X/4 + 4X/18 অর্থাৎ এখানে ক্যালকুলেশন করলে 36 লসাগু হয়, সেখান থেকে আসবে হলো 17X/36 টাকা। দ্বিতীয় বন্ধু মোট লাভ হবে এটা হচ্ছে 19X/36 টাকা। তাই শর্তানুসারে 19X/36 বিয়োগ 17X/36 থেকে 800 টাকা কম, এই কারণে। তাই আমরা ক্যালকুলেশন করে দেখি 2X/36 X/18, এখান থেকে 8,000 গুণ 8 অর্থাৎ 1,00,000 14,400 টাকা। তো মোট লাভ হচ্ছে 14,400 টাকা। তো প্রথম বন্ধু লাভ হবে এক্সের মানটা যদি আমরা বসিয়ে দেই 6,800 টাকা। প্রথম বন্ধু লাভের পরিমাণ 6,800 টাকা।
এরপর আমরা চলে যাই মাধ্যমিক পরীক্ষা 2018। আমিনুর একটি ব্যাংক থেকে 64,000 টাকা ধার নিয়েছে। যদি ব্যাংক সুদের হার প্রতি বছরে প্রতি টাকায় 2.5 পয়সা হয়, তবে ওই টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে আমরা যদি আসল পি সমান 64,000 টাকা সময় 2 বছর সুদের হার, হ্যাঁ, 2.5 ডিভাইডেড 100, অর্থাৎ এখানে 2.5কে 100 দ্বারা ভাগ করছি, মানে টাকা যেটা আছে সেখানে পয়সা হয়ে যাচ্ছে, তাহলে 2.5%। হ্যাঁ, তা 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি, তাই পি ইন্টু 1+r/100⁴, এই 2টা হচ্ছে n টাকা। তাহলে এখানে মানগুলি বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করি যদি, তাহলে দেখা যাচ্ছে 41/40, 41/40 দুইবার হয়, 0 0 কাটা যায়, তারপরে 4 16 64, অর্থাৎ 67,240 টাকা। তো চক্রবৃদ্ধি সুদ হবে 67,240 থেকে 64,000 বাদ গেলে 3,240 টাকা। 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ হবে 3,240 টাকা। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা, সেটা ভালো করে তোমাদের জানতে হবে। ABC, এটা অংশীদারি মূলধন 6,000 টাকা, 8,000 টাকা এবং 9,000 টাকা মূলধন নিয়ে একত্রে ব্যবসা আরম্ভ করলো। কয়েক মাস পর আরও 2,000 টাকা ব্যবসায় লগ্নি করলো। বছরের শেষে মোট 30,000 লাভ হলো। তাহলে সি 10,800 টাকা লভ্যাংশ পেল। কখন আরও 3,000 টাকা লগ্নি করলো? ধরি ব্যবসা শুরু করার x মাস পরে আরও 3,000 টাকা লগ্নি করলো। ABC এর মূলধনের অনুপাত, হ্যাঁ, তাহলে 6,000 গুণ x, হ্যাঁ, 60,000, 6,000 প্লাস 3,000 গুণ 12 মাইনাস x এবং 8,000 গুণ 12। তাহলে এখানে দেখা যাচ্ছে তোমার কত কত আসে, 6,000x, 9,000x বাদ দিল, তারপরে তোমার গিয়ে হলো 10,000, 1,08,000 আর 96,000 অনুপাত, হ্যাঁ, এভাবে 10,000, 1,08,000। তাহলে এখান থেকে আমরা যদি একটু দেখি, এখানে 10,800 অনুপাত 96,000, 10,800, এভাবে করে নর্মালি কি আসলো, আমরা প্রতিটা এটা এখান থেকে 1,008, অর্থাৎ আমরা 1,000 কমন নিলাম, তাইলে এরকম একটা অনুপাত দাঁড়ালো। তাহলে এরকম একটা অনুপাত দাঁড়ালে 108 মাইনাস 6,000, অর্থাৎ সবগুলি থেকে 1,000 করে বাদ দিলে এরকম একটা অনুপাত। প্রশ্ন অনুসারে 36 ডিভাইডেড 36 মাইনাস এক্স প্লাস 32 প্লাস সিএক্স ইন্টু 3,000, অর্থাৎ অনুপাত যেটা আর কি 36 আছে কার, শেষ বন্ধুর, আর টোটাল অনুপাত যোগ করলাম, এইটা হচ্ছে কত, এখানে দেখা যাচ্ছে 36 ডিভাইডেড 104 ডিভাইডেড এক্স। এখানে নর্মালি ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে কত আসে, হ্যাঁ, ক্যালকুলেশনে 936 মেরে 9x, অর্থাৎ x সমান আছে 4, অর্থাৎ ব্যবসা শুরু 4 মাস পরে ব্যবসায় 3,000 টাকা লগ্নি করলো। যে কয়টা অঙ্ক আছে, এই অঙ্কটা হয়তো একটু ব্যতিক্রম। বার্ষিক 4% সুদে কত টাকার 2 বছরের সরল চক্রবৃদ্ধি সুদের অন্তর, হ্যাঁ, 80 টাকা হবে। সকল সূত্র কিন্তু তুমি জানো। ধরি বার্ষিক 4% সুদে x টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা। বার্ষিক 4% হার সুদে x টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ x ইন্টু 1+ r/100⁴n, এটা হচ্ছে r, তাইলে -6। তাহলে এখান থেকে নর্মালি ক্যালকুলেশন করলে 1+4 অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে, হ্যাঁ, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে এটা নর্মালি ক্যালকুলেশন করে 1 আর 1 2, 4/100, এরপরে আরও সিম্পলিফাই করলে 51/25, 1/25, অর্থাৎ 51x/625। বার্ষিক 4% হার সুদে x টাকার 2 বছরের সরল সুদ, তাহলে PTR ডিভাইডেড 100 এই সূত্র, অর্থাৎ 2x/25 শর্ত অনুসারে, হ্যাঁ, সরল সুদের চক্রবৃদ্ধি সুদ সমান পার্থক্য হচ্ছে 80 টাকা। তাহলে 51x মাইনাস 50x ডিভাইডেড 625 ইকুয়াল 80। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে x সমান 50,000 আসবে, অর্থাৎ আসল হচ্ছে 50,000 টাকা। এরপরে 2 নম্বরের প্রশ্ন। ABC যৌথভাবে 1,80,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। AOB এর থেকে 20,000 টাকা বেশি দিল। লাভের পরিমাণ 10,800 টাকা, তাদের মধ্যে ভাগ করে দাও। ধরি সি এর মূলধনের পরিমাণ x টাকা, বি এর মূলধনের পরিমাণ x প্লাস 20,000 টাকা, তাই না, এবং এর মূলধনের পরিমাণ x প্লাস 20,000 প্লাস 20,000 টাকা, অর্থাৎ x 40,000 টাকা, x প্লাস 40,000 টাকা। তাহলে তিনটা অনুপাত যদি আমরা যোগ করি, হ্যাঁ, তিনটা অনুপাত যোগ করি, x প্লাস 20,000, x প্লাস 40,000, তাহলে এত টাকা হয়। এখান থেকে অনায়াসে x এর মান বের হয় 40,000। তাহলে ABC এর মূলধন অনুপাত 40,000 যোগ 40,000, অর্থাৎ 80,000, 60,000 এবং 40,000।
36,000, অর্থাৎ আরও ছোটো করলে 4:3:2 এর লভ্যাংশ আমরা জানি 4/, অনুপাতগুলির যোগফল ইন্টু লাভের পরিমাণ। দেখা যাচ্ছে 4800 টাকা, বি এর লভ্যাংশ 3/, টোটাল যোগফল এর সাথে লভ্যাংশ ক্যালকুলেট 3600 টাকা এবং সি এর লভ্যাংশ এখানে 2400 টাকা। আশা করি তোমরা উত্তরগুলি বুঝতে পেরেছো। এরপরে চলে যাচ্ছি, এই হচ্ছে তোমাদের কি টোটাল তোমার 2017 থেকে 2024 পর্যন্ত একবারে সকল 5 দাগ নম্বরের প্রশ্নের সকল উত্তর। তোমরা এই প্রশ্নগুলি যদি খুব সুন্দর করে বুঝতে পারো তাহলে আশা করি তোমার ম্যাক্সিমাম অঙ্ক তোমরা পরীক্ষার হলে আসলে ধরতে পারবে। তাই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নয় তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা সাবস্ক্রাইব করলে আমার উৎসাহ আরও বেড়ে যাবে, আরও সুন্দর ভিডিও করতে পারো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।